হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 চাইল্ড স্টাডি বা CC01 নিয়ে আলোচনা করব। আজকে আমরা চাইল্ড স্টাডি চ্যাপ্টার 4 বা আত্মবিকাশ ও নৈতিক বিকাশ, সেলফ অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা শুরু করব। এখানে আমরা প্রথম পর্ব আজকে আমরা আলোচনা করছি। ইতিমধ্যে তোমাদের ডিএলএড ফার্স্ট ইয়ারের বা পার্ট 1-এর 2024-26 গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 1 থেকে 3 অবধি আমরা আলোচনা করে দিয়েছি। অবশ্যই চ্যানেলে ভিজিট করে ক্লাসগুলি দেখে নেবে। আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো, যে কোনো ব্যক্তির নিজের সম্পর্কে বর্ণনার গুরুত্ব কোথায়? নিজের সম্পর্কে বিবরণের মাধ্যমে যে তথ্য পাওয়া যায় তার সাহায্যে ব্যক্তি তার নিজের ব্যক্তিত্বের পরিণাম প্রত্যাশা অনুযায়ী কি না তার পরিচয় পাওয়া যায়। এর মাধ্যমে জানা যায় যে ব্যক্তি নিজেকে সঠিকভাবে পরিমাপ করতে সক্ষম কি না। নিজেকে সঠিকভাবে পরিমাপ করতে সক্ষম যা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি ব্যক্তিত্বের গুণাবলী। এখানে বক্তব্য হলো যে যখন ব্যক্তি নিজের সম্পর্কে বর্ণনা করে তখন সেই ব্যক্তি নিজের ব্যক্তিত্ব সম্পর্কে কতটা নিজে জানে, নিজের দোষ ত্রুটি এবং গুণগুলো সম্পর্কে নিজের কতটা ধারণা আছে সেগুলো তার নিজস্ব জানা আছে, এবং এই বিষয়টি জানা একটি ব্যক্তিত্বের খুব গুরুত্বপূর্ণ গুণাবলী। 2 নম্বর প্রশ্ন, নিজের সম্পর্কে বর্ণনার ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু কার্যকরী গুণাবলীর নাম লেখো। প্রত্যেকটি প্রশ্ন আপাতত 2 নম্বরের জন্যই রয়েছে। আজকের পর্বে আমরা 2 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করব। তো নিজের সম্পর্কে বর্ণনার ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু কার্যকরী গুণাবলীগুলি হলো: 1. সৎ, মনোযোগী, সামাজিক, বাস্তববাদী, মোটিভেটেড, কঠিন পরিশ্রমী, দায়িত্বসম্পন্ন, বিশ্বাসযোগ্য, বন্ধু মনোভাব সম্পন্ন, বিবেচক, কমিটেড, গতিশীল এবং উদার হৃদয় সম্পন্ন। এই গুণাবলীগুলি একজন মানুষকে উন্নত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষে পরিণত করে। 3 নম্বর প্রশ্ন, নিজের সম্পর্কে বর্ণনা প্রসঙ্গে কিছু ইতিবাচক গুণাবলীগুলি উল্লেখ করো। নিজের সম্পর্কে বর্ণনার ক্ষেত্রে ইতিবাচক গুণাবলীগুলি হলো: ইনোভেটিভ, চিন্তাশীল, প্র্যাকটিক্যাল, প্রোডাক্টিভ, উদ্যোগী, ধৈর্যশীল, প্রোঅ্যাক্টিভ, প্রফেশনাল, লজিক্যাল, মনোযোগী এবং ক্ষমতা সম্পন্ন। এই গুণাবলীগুলি মানুষের ইতিবাচক দিকগুলিকে বিশেষভাবে প্রভাবিত করে এবং অন্য কারোর সামনে এই গুণাবলীগুলি মানুষকে আরও বেশি আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য করে তোলে। এরপরে হচ্ছে আমাদের সেলফ কনসেপ্ট বা আত্মবোধ কাকে বলে। আত্মবোধ হলো ব্যক্তির নিজের প্রতিচ্ছবি। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে শারীরিক, মানসিক, সামাজিক এবং প্রাক্ষবিক বৈশিষ্ট্যগুলি, ব্যক্তির উচ্চাকাঙ্ক্ষা এবং পারদর্শিতা সমূহ। আত্মবোধ শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সাধারণভাবে আত্মবোধের 3টি উপশ্রেণী আছে। এগুলি হলো সেলফ ইমেজ, আত্মমর্যাদা বা সেলফ এস্টিম এবং আত্ম উৎকর্ষতা বা সেলফ এফিসিয়েন্সি। আত্মবোধ হচ্ছে শারীরিক, মানসিক, সামাজিক এবং প্রাক্ষবিক এই সমস্ত গুণাবলীগুলি যখন একজন মানুষ নিজের মধ্যে নিজে অনুভব করে যে শারীরিকভাবে সে সুস্থ সবল কিনা, মানসিকভাবে সে কীরকম উদার মনোভাব সম্পন্ন নাকি সে গোঁড়ামি আছে তার মধ্যে, এবং সামাজিকতার মধ্যে সে কতটা সমাজের প্রত্যেকটা মানুষের সাথে মিলেমিশে যেতে পারে, এবং প্রাক্ষবিক হচ্ছে তার ইমোশন বা অনুভূতিগুলি কতটা সে অনুভূতি সম্পন্ন এবং সহানুভূতিশীল। সেই সমস্ত গুণাবলীগুলির একত্রিত সংমিশ্রণে আমাদের আত্মবোধ বা আমাদের নিজেদের সম্পর্কে একটি কনসেপ্ট তৈরি হয়। একে আমরা সেলফ কনসেপ্ট বলি। এর মধ্যে আমাদের উচ্চাকাঙ্ক্ষা এবং পারদর্শিতাও থাকে। এবং এই যে সম্পূর্ণ আত্মবোধ, এই আত্মবোধের মধ্যে 3টি উপশ্রেণী আছে। এগুলি হচ্ছে সেলফ ইমেজ, আত্মমর্যাদা বা সেলফ এস্টিম, আত্ম উৎকর্ষতা বা সেলফ এফিসিয়েন্সি। আমাদের 5 নম্বর প্রশ্ন, সেলফ ইমেজ বলতে কী বোঝায়? সেলফ ইমেজে শিক্ষার্থী তার ক্ষমতা, দক্ষতা এবং তার দুর্বলতা ও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হয়। এর ভিত্তি হলো ব্যক্তির বাস্তব জীবনে নিজের অভিজ্ঞতা বিশ্লেষণ। অনেক সময় শিক্ষার্থীদের বলতে শোনা যায়, আমি বিজ্ঞান এবং অঙ্কে ভালো কিন্তু ইতিহাসে মাঝামাঝি। সেগুলো শিক্ষার্থীরা উক্ত বিষয়ে কয়েক মাস অধ্যয়ন করে নিজের অবস্থা বিচার করে। যেমন কোনো একজন ছাত্র নিজেকে মনে করে সে অঙ্কের প্রশ্ন খুব ভালো এবং দ্রুত এবং সঠিকভাবে সমাধান করতে পারি, তবে ইতিহাসে সে ভালো বুঝতে পারে না, সেখানে সাল তারিখ এগুলো সে ভুলে যায়। এইসবের ভিত্তিতে সে যখন নিজেকে বিচার করে তখন তাকে সেলফ ইমেজ বলা হয়। এইভাবে সেলফ ইমেজ আমাদের শিক্ষণের দিক নির্দেশনা করে এবং শিক্ষণে গভীরতা আনে। এখানে সেলফ ইমেজ বলছে যে যখন আমরা কোনো একটা বিষয়ে কতটা আমরা কোন বিষয়ে পারি এবং কোন বিষয়ে আমরা দুর্বল বা আমরা পারি না বা আমাদের ভালো লাগে না, সেগুলো আমরা জানবো এবং তার ভিত্তিতে আমরা নিজেদেরকে প্রয়াস করবো যে বিষয়ে ভালো সে বিষয়ে আরও ভালো করবো, এবং যে বিষয়টা আমি ভালো নই সে বিষয়ে হয় আমি এড়িয়ে চলবো, না হয় তাকে আরও ভালো করার প্রয়াস করব। সেই দিকটাই আমাদের শিক্ষণের দিক নির্দেশন করে এবং শিক্ষণে গভীরতা আনে, এবং এটাই আমাদের সম্পর্কে নিজেদের সম্পর্কে একটা ধারণা দেয়। এটাই হচ্ছে আমাদের সেলফ ইমেজ।
এরপর আমাদের 6 নম্বর প্রশ্ন, আত্মমর্যাদা বা সেলফ এস্টিম বলতে কী বোঝায়? আত্মমর্যাদা বা সেলফ এস্টিম হলো ব্যক্তির গুণাবলী ও ক্ষমতার প্রতি নিজের ধারণা। এক কথায় বলা যায় যে আত্মমর্যাদা বা সেলফ এস্টিম হলো সেলফ কনসেপ্ট বা আত্মবোধের পরিমাপের ব্যবস্থা। সেলফ ইমেজ অন্যদের দৃষ্টিভঙ্গি বিচার করে না, কিন্তু আত্মমর্যাদা বা সেলফ এস্টিম অন্যদের দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়। এক কথায় বলা যায় যে আত্মমর্যাদা বা সেলফ এস্টিম হলো সেলফ কনসেপ্ট বা আত্মবোধের পরিমাপক অংশ। এখানে উদাহরণ হিসাবে বলছে, কোনো বিদ্যালয়ে কোনো বিশেষ শিক্ষার্থী যদি পড়াশোনায় উচ্চমানের ফল করে প্রতি বছর, তাহলে শিক্ষক শিক্ষিকারা তার প্রতি এই উচ্চ ধারণা পোষণ করে। সেই ক্ষেত্রে বাবা মায়েরাও তার প্রতি এই একই রকম উচ্চাশা রাখে এবং তাকে বারংবার উৎসাহিত করতে থাকেন। এর ফলে সেই বিশেষ শিক্ষার্থীর মধ্যে নিজের সম্পর্কে এবং নিজের ক্ষমতা সম্পর্কে উচ্চ ধারণা তৈরি হয় এবং সে নিজেকে আরও বেশি ফল ভালো করার জন্য পড়াশোনার প্রতি মনোযোগী হয় এবং নিজেকে লেখাপড়ার মধ্যে ব্যস্ত রাখে এবং নিজের প্রতি আস্থাশীল হয়। এখানে কি বলছে যে আত্মমর্যাদা বা সেলফ এস্টিম, যে আমি এই কাজটা করতে পারি এবং আমাকে এটা পারতেই হবে। আমি যদি যে কোনো ক্লাসে যদি ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল থাকে, তাদেরকে বছরের পর বছর ধরে শিক্ষক শিক্ষিকা এবং নিজের বাবা মায়েরা ফার্স্ট হওয়ার জন্যই অনুপ্রাণিত করতে থাকে। যদি কখনো সে সেকেন্ড চলে আসে, তাহলে এমন হয় যে এরকমটা তোমার কাছ থেকে আশা করিনি বা কিছু এরকম এমন কথা তাকে শুনতে হয়, বা কোনো কারণ কী ছিল সেইটা তারা খোঁজার প্রচেষ্টা করে। এইসবের মধ্যে দিয়ে আত্মমর্যাদা তৈরি হয় এবং সেই শিক্ষার্থীও মনে মনে যদি কোনো বছর ফার্স্টের বদলে সেকেন্ড বা থার্ড আসে অথবা কোনো র্যাঙ্ক করতে না পারে, তখন কিন্তু তার মনে হয় যে আমি তো এত ভালো, তাহলে আমার কেন ফলাফলটা খারাপ হলো। সেই জন্যে তারা নিজেদের মনোযোগ সবসময় পড়াশোনার মধ্যে রাখে, যাতে তারা প্রত্যেকবার ফার্স্ট হতে পারে। এখান থেকে কারণ সে ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয়, এই আত্মমর্যাদাটা তার মধ্যে চলে এসেছে। এর মাধ্যমে বোঝা যায় আত্মমর্যাদা বা সেলফ এস্টিম কেবলমাত্র ব্যক্তির চিন্তাভাবনার ফল নয়, অন্যদের বিচারের উপরও নির্ভর করে। যেহেতু অন্যরা বলছে যে তোমার ছেলে মেয়ে বা তোমার বাবা মাকে বলছে যে তোমার ছেলে মেয়ে প্রত্যেক বছর ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বা র্যাঙ্ক করে, এবং তোমার শিক্ষক শিক্ষিকারাও বলছেন যে তুমি প্রত্যেক বছর ভালো রেজাল্ট করো, তাহলে এবছর কেন হলে না, তাহলে সেই নিয়ে তোমার মধ্যে ডাউট তৈরি হবে। সেই জন্য সবসময় তুমি লেখাপড়ার মধ্যে নিজেকে ব্যস্ত রাখো, যাতে তোমাকে এই ফার্স্ট বয় বা গার্লের শিরোপাটা না হারাতে হয়। এরপরে 7 নম্বর প্রশ্ন, আত্ম উৎকর্ষতা বা সেলফ এফিসিয়েন্সি বলতে কী বোঝায়? আত্ম উৎকর্ষতা বা সেলফ এফিসিয়েন্সি বলতে বোঝায় ব্যক্তি কোনো কাজ সমাপ্ত করার ক্ষমতা প্রতি তার নিজের আস্থা। মূলত সেলফ এফিসিয়েন্সি হচ্ছে যে আমি নিজেকে কতটা বিশ্বাস করি, আমি নিজের মধ্যে কতটা আত্মবিশ্বাসী এবং নিজের প্রতি আমার কতটা বিশ্বাস আছে। বলছে আমরা যদি কোনো কাজ করতে যাই, তখন আমরা সেই কাজটি করতে সক্ষম হব না ব্যর্থ হব, সেই কাজটি অন্যদের পছন্দ হবে না অপছন্দ করবে, এবং অন্যদের সেই সম্পর্কে প্রতিক্রিয়া সাধারণভাবে আমাদের অতীত অভিজ্ঞতা বা অন্যদের কাজের প্রত্যক্ষ করে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করি। আমাদের ব্যক্তিগত দক্ষতা বিচার করে তবেই কোনো ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে আমরা বিচার করি, আর এটাকেই বলা হয় আত্ম উৎকর্ষতা বা সেলফ এফিসিয়েন্সি বা বিশ্বাস। এর থেকে বোঝা যায় আত্মমর্যাদা বা সেলফ এস্টিম এবং আত্ম উৎকর্ষতা বা সেলফ এফিসিয়েন্সি নিয়ে আমাদের আত্মবোধ বা সেলফ কনসেপ্ট গঠিত হয়। এইখানে কি, যে যখন আমরা কোনো একটা কাজ করতে যাব, যখন কোনো একটা সাধারণ মানের ছেলে মেয়েকে বলা হবে আমি তোমাকে ফার্স্ট আসতে হবে বা র্যাঙ্ক করতে হবে, তখন তার মনে হবে যে আমি তো 40% মার্কস পাই, আমার পক্ষে কি 99% পাওয়া সম্ভব, এবং এই যে আমি কাজটা করব, এতে আমি যদি 99% না পাই, তাহলে আমার পরিবার আমাকে কী বলবে, বা আমার আশেপাশের লোকজন আমাকে কী বলবে, কেউ কি আমাকে নিয়ে উপহাস করবে, বা আমার এই যে 40% মার্কস পেয়ে এতদিন পাশ করা আমার পক্ষে যে 90% পাওয়ার ইচ্ছা রাখা, এটা কি উচ্চাসা বলে লোকে আমাকে উপহাস করবে কিনা, সেই সম্পর্কে নানা ধরনের ধারণা বা চিন্তা আমাদের মাথায় আসে। কারণ কি, আমরা জানি যে আমরা কতটা পারি, সেই হিসাব করে আমরা মূল্যায়ন করি নিজেদেরকে, আমরা এটা পারবো কি না। তারপরে যখন আমরা নিজেদেরকে নিজেরা প্রবোধ দিই যে হ্যাঁ আমরা পারবো, আমি যদি 40% পেতে পারি, তাহলে আরও এর সাথে প্লাস 40% বা 50% কেন আমি অ্যাড করতে পারবো না, তখন সেটাই আমাদেরকে আত্ম উৎকর্ষতা বা সেলফ এফিসিয়েন্সি হিসাবে কাজ করে, নিজেদের মধ্যে বিশ্বাস আনতে সাহায্য করে। এবং এর থেকে বোঝা যায় কি, আমাদের এই আত্মবিশ্বাস বা আত্মমর্যাদা বা আত্ম উৎকর্ষতা, এগুলো নিয়েই আমাদের সেলফ কনসেপ্ট বা আত্মবোধ তৈরি হয়। এরপর আমাদের 8 নম্বর প্রশ্ন, মানুষ কেন সামাজিক তুলনায় আগ্রহী হয়? অ্যান্সার বলছে, লিওন ফেস্টিঙ্গার এর সামাজিক তুলনার তত্ত্বে তিনি এই সামাজিক তুলনার 3টি কারণ ব্যক্ত করেছেন। 1, ব্যক্তি নিজের সম্বন্ধে জানতে আগ্রহী বলে সামাজিক তুলনায় আগ্রহী হয়। 2, সামাজিক তুলনার একটি গুরুত্বপূর্ণ প্রেরণা হলো ব্যক্তি নিজেকে সঠিকভাবে মূল্যায়ন করতে প্রকাশ করে। 3 হচ্ছে, সামাজিক তুলনার অন্যতম কারণ হলো ব্যক্তির উন্নতি করতে চায়।
আমরা নিজেকে অন্যের সাথে কেন তুলনা করি? হয় আমি নিজেকে তার থেকে উৎকর্ষ কিনা সেটা দেখতে চাই, সঠিকভাবে মূল্যায়ন করতে চাই যে আমি কতটা ভালো অন্যের থেকে বা আমি কতটা খারাপ তার থেকে, এবং সে যদি আমার থেকে ভালো হয় কেন ভালো সেটা জেনে আমরা নিজের মধ্যে সেই গুণাবলীগুলির বিকাশ ঘটিয়ে নিজেকেও তার স্তরে অথবা তার থেকে উচ্চ স্তরে পৌঁছানোর প্রয়াস করতে থাকি। এখানে কি বলছে, মূলত সামাজিক তুলনার অর্থ হলো নিজের সঙ্গে অন্যদের তুলনা, যা একটি মৌলিক মনস্তাত্ত্বিক কৌশল। এর সাহায্যে অন্যদের বিচার, অভিজ্ঞতা এবং আচরণের উপর প্রভাব বিস্তার করা হয়। সাধারণ মানুষ প্রতিনিয়ত সামাজিক তুলনায় ব্যস্ত থাকে। অন্যরা কী রকম, অন্যরা কি পারে কি পারে না, বা অন্যরা কী পরিমাণে তথ্য তাদের নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করার প্রয়াস করে, নিজেদের উন্নত করার প্রচেষ্টা করতে থাকে। মানে আমরা সবসময় নিজেদেরকে অন্যের সাথে তুলনা করি এবং তার থেকে নিজেকে আরও উন্নত করার প্রয়াস করে থাকি। এটাই হচ্ছে আমাদের সামাজিক তুলনা এবং সামাজিক তুলনার গুরুত্ব। 9 হচ্ছে সামাজিক তুলনা কিভাবে নিজের মধ্যে বা ব্যক্তির মধ্যে প্রভাব বিস্তার করে। সামাজিক তুলনার মাধ্যমে ব্যক্তি তার নিজের আত্মমূল্যায়ন করে, বিভিন্নভাবে আত্মপ্রত্যক্ষণ, অনুভূতিমূলক প্রতিক্রিয়া, প্রেষণা এবং আচরণ অন্যদের সঙ্গে তুলনার মাধ্যমে রূপ পায়। যখন কোনো ব্যক্তি নিজের কোনো ক্ষমতাকে অন্যের ক্ষমতার সাথে তুলনা করে, তখন সে নিজেকে হয় সম্মুখের ব্যক্তির থেকে নিম্নমানের অথবা উচ্চমানের হিসাবে মনে করবে। এইভাবে নির্দিষ্ট ক্ষমতার ক্ষেত্রে ব্যক্তি নিজেকে মূল্যায়ন করবে। ওই ক্ষমতা যার বেশি বা সমযোগ্যতার অধিকারী তার উপর এর ফলে বোঝা যায় সামাজিক তুলনা ব্যক্তির উপর বা নিজের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। সামাজিক তুলনা কেবলমাত্র জ্ঞান, অনুভূতি, পেশনা, আচরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না, বরং এই বিষয়গুলিকে আরও বেশি প্রভাবিত করে। এই যে সামাজিক তুলনা, আমরা সবসময় নিজের সাথে অন্যের কম্পেয়ার করে চলেছি বা তুলনা করে চলেছি, সে কতটা উত্তীর্ণ হচ্ছে, সে কতটা ভালো, তার কোন কোন গুণগুলো আছে, তার কোন গুণগুলির কারণে সে সবার কাছে বেশি গুরুত্ব পায়, এগুলো আমরা সব সময় নিজেদের সাথে তুলনা করে চলেছি এবং সেই সাথে নিজের মূল্যায়ন করছি এবং সেগুলোকে সেই গুণগুলোকে নিজেদের মধ্যে আহরণ করে নিজেকে তার থেকে উন্নত স্তরে পৌঁছানোর চেষ্টা করছি। এর ফলে আমাদের আত্মমূল্যায়ন হয়ে থাকে অন্যের সাথে তুলনার মাধ্যমে। আমরা নিজেদেরকে চিনতে পারি, জানতে পারি এবং সবসময় ওই নিম্নমানের উচ্চমানের ব্যাপারটি আমাদের মধ্যে থেকে যায়। এগুলো শুধুমাত্র যে আমাদের নিজেদের জ্ঞান, অনুভূতি, পেশনা, আচরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না, এইগুলোকে আরও বেশি প্রভাবিতও করে। আমি তোমাদের বলবো যে কখনো সামাজিক এই যে তুলনা, এই জিনিসটা আমাদের মধ্যে সবসময় ছিল, আছে এবং থাকবে, কিন্তু তবুও এই সামাজিক তুলনা, নিজের সাথে অন্যের তুলনা করে নিজেকে কষ্ট দেওয়ার বদলে তার ভালো গুণগুলো যদি কিছু থাকে সেগুলো নিজের মধ্যে আহরণ করার প্রয়াস করো, তাকে নকল করার নয়। আর সেই সাথে নিজের সাথে নিজে তুলনা করো। কালকের তুমি আজকের তুমির সাথে নিজেকে তুলনা করে দেখো যে তুমি কতটা বদলাতে পেরেছো নিজেকে, এবং ভালো গুণগুলো গ্রহণ করার চেষ্টা করো। আমি জিতবো বা হারবো, আমি নিম্নমানের বা উচ্চমানের, এই ভাবনা দিয়ে নয়। এই বিচারগুলো মন থেকে মুছে ফেলে নিজেকে উন্নত করার, ভালো করার কোনো সীমা হয় না, তৈরি করার কোনো সীমা পরিসীমা নেই। সেই জন্য ভালো করার প্রয়াস করাটাই আমাদের উচিত। কারোর থেকে ভালো করার থেকে ভালো নিজের থেকে নিজেকে আরও ভালো করার প্রয়াস করা। যাই হোক, এই হচ্ছে আমাদের সামাজিক তুলনা কিভাবে আমাদের মধ্যে, ব্যক্তিত্বের মধ্যে প্রভাব বিস্তার করে। এরপর হচ্ছে 10 নম্বর প্রশ্ন, আজকে আমাদের ক্লাসের শেষ প্রশ্ন। অভ্যন্তরীণকরণ বলতে কী বোঝায়? সাধারণত অভ্যন্তরীণকরণ হলো একটি আন্তরিক, যেখানে একজনের বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয় করা হয়, বিশেষ করে যখন এটির নৈতিক আচরণ প্রাসঙ্গিক হয়। অভ্যন্তরীণকরণ শিখন প্রায় যুক্ত হয় কোনো চিন্তাভাবনা ও দক্ষতা শিখনের ক্ষেত্রে। এই কারণে অভ্যন্তরীণকরণের শিক্ষা, শিখন এবং প্রশিক্ষণ এবং ব্যবসা চিন্তামূলক ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়। এই যে অভ্যন্তরীণকরণ, এই বিষয়টি সম্পূর্ণ একটি মানসিক প্রক্রিয়া। এর মাধ্যমে কি হয়, আমরা নিজেদের মনে মনে চিন্তা ভাবনা যেগুলো রাখি, সেগুলোর দ্বারা আমরা নতুন কিছু, ইনোভেটিভ কিছু বানানোর প্রয়াস করে থাকি প্রত্যেক দিন। তার জন্য কখনো আমরা কিছু শেখার চেষ্টা করি, নিজে থেকে কিছু শিখে সেটিকে আরও উন্নত করার চেষ্টা করি, কখনো কারোর কাছ থেকে প্রশিক্ষণ নিই। ব্যবসা বাণিজ্য এবং চিন্তামূলক ব্যবস্থাপনার ব্যবহৃত হয় এই সব কিছু অভ্যন্তরীণকরণের মধ্যে দিয়ে। কারণ আমরা সব কিছু আমাদের মস্তিষ্ক দ্বারা নিজেদের মনের মধ্যে দিবারাত্র সেই বিষয় নিয়ে রিসার্চ করতে থাকি। এটাকেই আমরা অভ্যন্তরীণকরণ বলছি। এই ছিল আমাদের আজকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। এছাড়া তোমাদের ফার্স্ট ইয়ারে
যে 5টা সাবজেক্ট আছে সেই সবকটা সাবজেক্টের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমাদের চ্যানেলে আপলোড করা আছে। অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করে সেই সবকটা ক্লাস দেখে নেবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।